আজ আপনাদের কাছে এমন একটি ড্রামার কাহিনী নিয়ে হাজির হয়েছি যে ড্রামা দেখলে আপনারা হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। কথা দিচ্ছি, সম্পূর্ণ ড্রামা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ঠিক কত সাধারণ বিষয়গুলো আপনাকে হাসাতে পারছে। তো চলুন ড্রামার কাহিনীতে আগানো যাক, সাথে একটু হেসে নেওয়া যাক। ড্রামার শুরুতেই আমরা লি ঝেং নামে একটি মেয়েকে দেখতে পাই, যে ছিল একটি রাজ্যের ইম্পেরিয়ার মানে রানী। লি জেং রুলান বলে ডাক দেয়। তখন পাশ থেকে ওই মেইড বলে যে সে ওই মেয়েদের ভুল নাম উচ্চারণ করেছে, তার নাম লানরু। ওই মেয়েটি জিজ্ঞাসা করে, আচ্ছা যা হোক, আমি কি এখানে পড়ে গিয়েছিলাম? লানরু জানায় যে সে এখানেই পড়ে গিয়েছিল। লি জেং তখন জিন আন বলে ডাক দেয়। পাশে থেকে একটি ছেলে বলে যে তার নাম আনজিন। লি ঝেং আনজিনকে জিজ্ঞাসা করে যে সে কতদিন অজ্ঞান ছিল। আনজিন তখন বলে যে সে পড়ে যাওয়ার পর 3 দিন অজ্ঞান ছিল, আর যখন তার জ্ঞান ফেরে তখন থেকেই সে কিছুই মনে করতে পারছে না। লি জিং সেখানে নৌকায় একটি ছেলেকে বসে ফুল তুলতে দেখে। সে জিজ্ঞাসা করে ওই ছেলেটিকে দেখতে অনেক হ্যান্ডসাম লাগছে, ছেলেটি কে? আনজিন তখন বলে যে সে আপনার একমাত্র ভালোবাসা সিহাও। এরই মধ্যে সিহাও তাকিয়ে হাই দিতে থাকে। এরপরে দেখা যায় লি জেং ইম্পেরিয়াল স্টাডিতে বসে মেমোরিয়াল পড়ছিল। তখন লি জেং মনে মনে কিছু কথা চিন্তা করছিল। সে বলছিল, 3 দিন আগে আমি পানিতে পড়ে যাই। আমি যখন জেগে উঠি তখন আমার কিছুই মনে ছিল না, তবে আমার আশেপাশে সবাই বলছিল যে আমি এই রাজ্যের ইম্পেরিয়ার, আর আমি সাথে সাথে সেটা মেনে নিয়েছি। ইম্পেরিয়ার হতে কে না চাইবে? তবে লি ঝেং মনে মনে ভাবছিল যে সে কিভাবে শিহাওয়ের মতো একটি ছেলেকে ভালোবাসতে পারে। তার শিহাওকে দেখে কেমন বোকা বোকা লেগেছে, পছন্দ হয়নি। তখন তার কাছে আনজিন আসে এবং আনজিন বলে যে আজকে লি ঝেং কার সাথে থাকতে চায়। লি ঝেং অবাক হয়ে চিন্তা করে সে কি তাহলে অনেকগুলো ছেলের সাথে থাকে। আনজিন কতগুলো নামের টেমপ্লেট দেখায়। লি ঝেং যাকে চয়েস করবে তার সাথেই থাকতে পারবে। ব্যাপারটা হাস্যকর। এমন ছিল যে রাজার যখন যে মেয়ের সাথে থাকতে মন চায় সে মেয়ের সাথে থাকে, এবং লি ঝেং এর বিষয়টাও তেমন, তার যখন যে ছেলের সাথে থাকতে মন চাইবে সেই ছেলের সাথে থাকবে। তো লি ঝেং সেখান থেকে মিস্টার পাই নামে একজনকে সিলেক্ট করে। মিস্টার পাই একটি পাখা হাতে লি ঝেং এর রুমে প্রবেশ করে। তবে পাখা সরানোর পর লি ঝেং দেখতে পায় সেটা তো শিহাও। এরপর লি ঝেং বলে যে না না, তার শিহাওকে পছন্দ না, সে অন্য কারোর সাথে থাকতে চায়। এভাবে 2-3 বার নাম চেঞ্জ করার পরেও প্রত্যেকবারই বিভিন্ন রূপে শিহাও এসে উপস্থিত হচ্ছিল। লি ঝেং তখন চিৎকার করে বলে যে আমার সাথে কি মশকরা হচ্ছে? আলাদা আলাদা নাম সিলেক্ট করার পরেও প্রত্যেকবারই কেন শিহাও আসছে? তখন শিহাও লি ঝেংকে বুঝিয়ে দেয় যে প্রত্যেকটা নাম খণ্ড খণ্ড করে লেখা, এবং ওই নামগুলো জুড়লে শিহাওয়ের নামই আসে। তবে লি ঝেং শিহাওকে বের হয়ে যেতে বলে। শিহাও তখন অসুস্থতার ভান করে লি ঝেং এর অনেক কাছাকাছি চলে আসে। সে চাচ্ছিল লি ঝেং এর সাথে থেকে যেতে। তবে লি ঝেং যখন শিহাওয়ের পারফিউমের ঘ্রাণ পায় তখন তার মনে হতে থাকে সে যেদিন পড়ে গিয়েছিল এই পারফিউমের ঘ্রাণই সে পেয়েছিল। শিহাও তখন বলে যে লি ঝেং যখন পড়ে যায় শিহাও নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচিয়েছে। লি ঝেং শিহাওকে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দেয়, কিন্তু লি ঝেং এর এই বিষয়টা বিশ্বাস হচ্ছিল না। তাই সে প্যালেসের সব মেয়েদের ডেকে জিজ্ঞাসা করে যে তাকে কে বাঁচিয়েছে। তখন দেখা যায় প্যালেসের সব মেয়েরাই একই কথা বলছে। মনে হচ্ছিল তাদেরকে কেউ এই বিষয়টি শিখিয়ে দিয়েছে। একজন তো অভিনয় করে দেখাচ্ছিল যে শিহাও কিভাবে লি ঝেংকে বাঁচিয়েছে। লি ঝেং তখন চিৎকার করে বলে যে তোমাদেরকে এগুলো শিখিয়ে পড়িয়ে টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে বলার জন্য। তবে লানরু এগিয়ে এসে বলে আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আমার মাথায় বাজ পড়বে। তখনই বাজ পড়ার শব্দ হয়। আসলে লানরু মুখ দিয়ে যা বলে সেটাই সত্যি হয়ে যায়, অনেকটা কুফা টাইপ। এর মধ্যে আনজিন এসে খবর দেয় যে বাজ পড়ে লি ঝেং এর শোবার ঘরে আগুন লেগে গিয়েছে। সে একটি পুকুরের পাড়ে দাঁড়িয়েছিল। তবে শিহাও দ্রুত আসছিল লি ঝেং এর ঘরে আগুন লাগার খবর শুনে। আর সে লি ঝেংকে পুকুরের পাড়ে দাঁড়িয়ে থাকতে দেখে সাবধান বলে চিৎকার দেয়। সাবধান বলে চিৎকার দেয় লি ঝেং ভয় পেয়ে পুকুরে পড়ে যাচ্ছিল। তখনই শিহাও দৌড়ে তাকে ধরতে গেলে
লিজেং এর মনে পড়ে যায় যে সে যেদিন পড়ে গিয়েছিল সে শিহাওকে তার সামনে দেখেছিল। তবে শিহাও তো তাকে বলেছে যে লিজেং যখন পড়ে যায় সে তার শোবার ঘরে ছিল। তার মনে হচ্ছিল যে শিহাওই তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছিল। লিজেং এবার শিহাওকে সন্দেহ করতে শুরু করে। আর এরপরে লিজেং সিদ্ধান্ত নেয় সে বিয়ে করবে, মানে শিহাও ছাড়া তার জন্য নতুন একটি পার্টনার নিয়ে আসবে। যেহেতু সে ইম্পেরিয়ার, সে চাইলে বিয়ে করতে পারে। এরপরে তার সামনে অনেক পাত্র এনে হাজির করা হয়, তবে সব পাত্রকে লিজেং পছন্দ করছিল, কিন্তু কোনো পাত্রই লিজেংকে বিয়ে করতে রাজি হচ্ছিল না। তখন সেখানে শিহাওয়ের পার্সোনাল গার্ড কং এসে হাজির হয়। আর কংকে দেখেই লিজেং এমন ভাবে তাকিয়ে থাকে যেন সে ক্রাশ খেয়ে ফেলেছে। লিজেং কংকে দেখে বলে যে তোমার মতো হ্যান্ডসাম ছেলে সাধারণ একজন গার্ড হয়ে কেন থাকবে, তোমার তো কমান্ডার হওয়া উচিত। শিহাও মাথা নেড়ে কংকে নিষেধ করছিল, তবে কং মনে করে শিহাও হয়তো তাকে বলতে চাচ্ছে সে যেন কোনোভাবেই নিষেধ না করে, আর সে রাজি হয়ে যায় গার্ডদের কমান্ডার হওয়ার জন্য। এরপরেই দেখা যায় শিহাও এসব ছেলেদেরকে টাকা দিয়ে বিয়েতে না করার জন্য বলেছিল। ওইসব ছেলেরা টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। শিহাও কংকে বলতে চাচ্ছিল যে তার কমান্ডার হওয়ার প্রয়োজন নেই। কং তখন বলে আমি বুঝতে পেরেছি, আমি আপনার কাছ থেকে চলে গেলে আপনার খারাপ লাগবে, আপনি আমাকে মিস করবেন। শিহাওকে এসব উল্টাপাল্টা বুঝিয়ে কং সেখান থেকে চলে যায়। এইদিকে লিজেং লান্ড্রোর সাথে মিলে প্ল্যান করে তারা কংকে পরীক্ষা করবে। কংকে লিজেং তার পার্সোনাল বডিগার্ড বানাতে চায়, তবে তার আগে তো পরীক্ষা করে দেখা উচিত। লান্ড্রো তখন বুদ্ধি দেয় সে একজন গুপ্ত হত্যাকারী সেজে প্যালেসে ঘোরাঘুরি করবে, দেখবে কং তাকে ধরতে পারে কিনা। তবে লান্ড্রো যেহেতু মুখ থেকে বের করে ফেলেছিল, একজন সত্যিকারের হত্যাকারী চলে আসে লিজেংকে মারার জন্য। এদিকে লান্ড্রো একটি গুপ্ত হত্যাকারী সেজে ঘোরাঘুরি করছিল এবং লান্ড্রোর সাথে সেই গুপ্ত হত্যাকারীর দেখা হয়ে যায়। এরই মধ্যে কংও সেখানে চলে আসে। লান্ড্রো যখন ভয়ে চিৎকার দিয়ে পড়ে যাচ্ছিল, কং তাকে ধরে ফেলে, কিন্তু একটু পরেই তার হুঁশ ফিরতে সে লান্ড্রোকে ফেলে দিয়ে ওই গুপ্ত হত্যাকারীর পিছনে ছুটতে থাকে। এদিকে লিজেং এর কাছে ওই গুপ্ত হত্যাকারী চলে এসেছিল, আর সে যখন লিজেং এর উপরে আক্রমণ করতে যায় সেখানে শিহাও এসে ওই ছুরিটি ধরে ফেলে। সে ধাক্কা মেরে ওই হত্যাকারীকে ফেলে দেয়। এরই মধ্যে কংও সেখানে চলে এসেছিল তার পিছু করতে করতে। ওই হত্যাকারী যখন বুঝতে পারে সে ধরা পড়ে গিয়েছে, সে তখন বিষ খেয়ে নেয়, মানে আত্মহত্যা করে ফেলে। লিজেং যখন শিহাওয়ের হাত ধরে বলে তোমার হাতে তো রক্ত পড়ছে, শিহাও তখন চিৎকার দিয়ে কান্না জুড়ে দেয়, ওরে খুব ব্যথা লাগছে, আর সেখানে লিজেং এর উপরে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর ডাক্তার তার হাতে ব্যান্ডেজ করে দেয়, আর তারপর বলে আপনাকে যখন পানি থেকে তুলেছিল তখনই তার অনেক জ্বর এসেছিল, সে অনেক দুর্বল ছিল, তার উপরে হাত কেটে অনেকটা রক্ত বের হয়, অজ্ঞান হয়ে গিয়েছে। আর লিজেং এর এসব কথা শুনে খুবই খারাপ লাগে, তার কারণে বেচারা শিহাও কত কিছু সাফার করছে। সে মনে মনে চিন্তা করে সে কি তাহলে শিহাওকে ভুল বুঝেছে, তাই সে সিদ্ধান্ত নেয় সে নিজেই শিহাওয়ের সেবা করবে। লিজেং যখন শিহাওয়ের পাশে বসে তার ব্যান্ডেজটা বেঁধে দিচ্ছিল, শিহাওয়ের জ্ঞান ফিরে আসে, আর সে নাটক করতে থাকে যে লিজেং টাচ করায় তার সমস্ত ব্যথা চলে গিয়েছে। তবে এত কিছু করেও তো সে লিজেং এর মন পায়নি। লিজেং এবার অন্য পার্টনার খুঁজছে, বিয়ে করতে চাইছে। লিজেং এর তখন অনেক অপরাধ বোধ কাজ করে, তাই তো শিহাও তাকে কয়েকবার বাঁচিয়েছে, তাও সে শিহাওয়ের সাথে সন্তুষ্ট না। শিহাও তখন চোখ টিপে চোখে পানি এনে লিজেং এর দিকে তাকায়। শিহাওয়ের এমন কান্না দেখে লিজেং তখন সিদ্ধান্ত পরিবর্তন করে। সে শিহাওকে কথা দেয় যে সে বিয়ে করবে না, আর শিহাও সবসময় লিজেং এর সাথে চিপকে থাকতে পছন্দ করে। লিজেং তখন কোনোভাবে শিহাওকে সেখানে রেখে বের হয়ে যায়, আর তখনই সেখানে কং আসে। তবে লিজেং বের হয়ে যেতেই শিহাওয়ের অন্যরকম একটি রূপ দেখা যায়। সে কংকে বলে ওই বডিটা আমার কাছে নিয়ে এসো, আমি নিজে পরীক্ষা করে দেখতে চাই। এখানে কিন্তু শিহাওকে মোটেও সেই ন্যাকা টাইপ লাগছিল না। এদিকে কং খালি গায়ে জঙ্গলি সেজে মাফ চাইতে এসেছে লিজেং এর কাছে,
আর লিজেং এতই শয়তান, সে কংকে দেখে চিন্তা করে এত সুন্দর বডি নিয়ে সে সাধারণ একজন গার্ডের কাজ কেন করবে। তাই সে কংকে বলে, তোমাকে আমি গার্ডদের কমান্ডার বানাবো না। তুমি যেহেতু আমাকে প্রোটেক্ট করতে পারোনি, সেটা শাস্তি হিসেবে তোমাকে বড় পদ থেকে ছোট পদে নামিয়ে আনা হলো। তোমাকে আমার পার্সোনাল বডিগার্ড হিসেবে রাখা হলো। লিজ একদম মনে মনে অনেক খুশি হচ্ছিল। এরপরেই দেখা যায় শিহাও ওই মৃতদেহটাকে পরীক্ষা করছিল। তারা পরীক্ষা করে দেখতে পায় এই লোকটির সাথে যা যা জিনিসপত্র আছে এবং সে যে বিষ খেয়ে আত্মহত্যা করেছে সেগুলো নিয়ান নামে একটি গ্যাংয়ের, যারা অলরেডি এই রাষ্ট্রের শত্রু ছিল। তবে শিহাও ওই বডির নখ দেখে বুঝতে পেরে যায় যে এটা সম্পূর্ণ ধোঁকা। ওই লোকটি নিয়ান গ্যাংয়ের না, বরং ভেসেল কিং গ্যাংয়ের সদস্য ছিল। শিহা তখন কংকে বলে, গুপ্তচরের সংখ্যা বাড়াও এবং আমাকে খোঁজ এনে দাও, ভেসেল কিং আসলে কি চাচ্ছে। এরপরে দেখা যায় কং লিজেংকে গিয়ে খবর দেয় শিহা অসুস্থ হয়ে পড়েছে, তার ক্ষত থেকে আবারও রক্ত বের হচ্ছে। এদিকে এটা ছিল শিহাওয়ের প্ল্যান। সে খালি গায়ে পুলের মধ্যে বসেছিল আর শিহাও চিন্তা করছিল এবারই দেখা যাবে লিজেং তাকে আসলেই ভালোবাসে কিনা, লিজেং এর কাছে এখনো তার কোনো গুরুত্ব আছে কিনা। তখনই সে বুঝতে পারে কেউ আসছে। সে মনে করে হয়তো লিজেং আসছে, আর সে পুলের মাঝামাঝি গিয়ে একদম সেক্সি মোডে ফিরে তাকায়। তবে সে দেখতে পায় সেখানে কং এসেছে। কং বলে যে আমি তো আপনাকে খবর দিতে এসেছি, লিজেং আসছে। শিহাও খুব বিরক্ত হয়, সে দ্রুত উঠে লজ্জায় কাপড় পরতে যায়। কিন্তু এরই মধ্যে আবার তারা লিজেং এর আসার খবর পায়। তখন আবার সে কাপড় খোলার চেষ্টা করে, কিন্তু হাত যেহেতু কাটা ছিল তাই সে তার কাপড়ের গিট্টুটা খুলতে পারছিল না। কং তখন দ্রুত যায় শিহাওকে সাহায্য করার জন্য, এবং সে যখন শিহাওয়ের জামা খুলছিল এরই মধ্যে সেখানে লিজেং চলে আসে। লিজেং দেখতে পায় যে কং শিহাওয়ের জামা খুলছে। এটা দেখেও মনে করে হয়তো কং আর শিহাও কোনো সম্পর্কে আছে বা কিছু করছে। তখন সে বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরি, ভুল সময়ে চলে এসেছি। সে দ্রুত ফিরে যেতে চায়। শিহাও তখন দ্রুত লিজেংকে আটকাতে গেলে তারা দুজন একসাথে পড়ে যায়। শিহাওয়ের উপরে লিজেং পড়ে যায়। একদম রোমান্টিক একটা মুহূর্ত সেখানে ক্রিয়েট হয়ে যায়। আর এরপরেই দেখা যায় লিজেং রাতে ঘুমাতেই পারছিল না শিহাওয়ের কথা চিন্তা করে। যা হোক, পরদিন সকালে লিজেং যখন তার স্টাডিতে যায় সে অনেক অনেক অভিযোগ দেখতে পায়। সে অবাক হয়ে যায় যে এতদিন তার মন্ত্রীদের অভিযোগ তার কাছে কেন পৌঁছায়নি। আসলে প্রত্যেক রাজ্যে সকালবেলা যে মন্ত্রিসভা বসে অনেক দিন ধরেই তো লিজেং সেটা বসায়নি, এবং সব মন্ত্রীরা অভিযোগ করছিল যে লিজেং রাজ্যের প্রতি উদাসীন। কং তখন অবাক হয়ে যায়, কেননা সে তো এগুলো দিতে চায়নি। পরে তার মনে পড়ে যায় যে যেগুলো লিজেংকে দেওয়ার কথা ছিল সেগুলো ভুল করে চেঞ্জ হয়ে গিয়েছে। লিজেং সিদ্ধান্ত নেয় পরদিন থেকেই সে রাজসভা বসাবে। তবে কং এই খবর শিহাওকে দিতেই শিহাও অনেক টেনশনে পড়ে যায়। শিহাও বলে কোনোভাবেই লিজেংকে মন্ত্রিসভা বসাতে দেয়া যাবে না। ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে সন্দেহের দিকেই যাচ্ছিল। কং বলে সে লানরুকে অলরেডি বলে দিয়েছে। এরপরে দেখা যায় লিজেং যখন মন্ত্রিসভার দিকে যাচ্ছিল লানরু মনে মনে চিন্তা করে যে আকাশ থেকে বৃষ্টি পড়ছে না কেন। আর তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। তবে লিজেং তো থামার পাত্রী না, সে তখন পালকে নিয়ে মন্ত্রিসভার দিকে যেতে থাকে। এর মধ্যে আঞ্জিন এসে খবর দেয় যে সবকিছু ভেসে গিয়েছে বৃষ্টির কারণে, মানে যে রাস্তা দিয়ে যেতে হবে সেই রাস্তা ভেসে গিয়েছে। লিজেং তখন নৌকা নিয়ে মন্ত্রিসভার দিকে যেতে থাকে। লানরু মনে মনে চিন্তা করে আর কোনোভাবেই হয়তো তাদেরকে আটকানো যাবে না। এরই মধ্যে কং এসে খবর দেয় শিহাও তার পার্সোনাল একটা মেইডের সাথে পালিয়ে গিয়েছে। নিচে থেকে লিজেং বলে, শিহাও পালিয়ে গেলে আমার কি, আমার এখন মন্ত্রিসভায় যেতে হবে, তাই আমি সেখানে যেতে পারবো না। এদিকে শিহাও একটি থলে বেঁধে নিয়ে চালের উপরে বসেছিল। সে মনে মনে চিন্তা করছিল কখন লিজেং আসবে তাকে আটকাতে। তবে অনেকক্ষণ অপেক্ষা করার পরেও লিজেং আসে না। এরই মধ্যে আঞ্জিন এসে খবর দেয় যে লিজেং অলরেডি কোর্টে পৌঁছে গিয়েছে। শিহাও একটু টেনশনে পড়ে যায়, কিন্তু তখনই লিজেং সেখানে চলে আসে।
আর লিজেংকে দেখে আনমনে শিহাও চালের উপর থেকে পড়ে যাচ্ছিল। আর পড়তে পড়তে সে বলছিল যে লিজিং আমাকে ধরে ফেলো। লিজিংও হাত বাড়িয়ে দিয়ে শিহাওকে ধরার চিন্তা করছিল। তবে শিহাও যখন নিচে পড়ে তাকে কং ধরেছিল। শিহাও ভাবে যে লিজিং তাকে ধরে ফেলেছে। সে খুব রোমান্টিক ভাবে যখন তাকায় দেখতে পায় কং তাকে ধরে দাঁড়িয়ে আছে। এরপরে দেখা যায় লিজিং শিহাওয়ের উপর চিল্লাচিল্লি করছিল যে কেন সে মন্ত্রিসভা বসাতে বাধা দিল। শিহাও এবার কোনো ভনিতা না করে লিজেংকে বলে, আসলে আপনি নকল ইম্পেরিয়র। আপনি যদি মন্ত্রিসভা বসাতেন তাহলে সবাই জেনে যেত যে আপনি নকল। লিজেং অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপরে লান রু, কং আর আনজিন সেখানে এসে ড্রামা করতে শুরু করে দেয়। এত সিরিয়াস একটা বিষয় যে ড্রামা করে এত ফানি ভাবে তোলা যায়, এটা আমি এই ড্রামা না দেখলে বিশ্বাস করতাম না। কাহিনী ছিল 1 বছর আগে নিয়ান নামে একটি গ্যাং রাষ্ট্রের সাথে বেইমানি করে। সে রাষ্ট্রদ্রোহী করে রাজা এবং তার সমস্ত প্রিন্সদের মেরে ফেলে সে নিজে রাজা হওয়ার জন্য। তবে জেনারেল লি নিয়ানকে ধরে ফেলে এবং মেরেও ফেলে। তবে রাষ্ট্র তো তখন অনেক এলোমেলো অবস্থায় ছিল, কোনো প্রিন্সই বেঁচে ছিল না, আর রাজা রানীও মারা গিয়েছিল। তখন বেঁচে ছিল শুধুমাত্র প্রিন্সেস লিজেং, এই রাজ্যের প্রিন্সেস। তাই জেনারেল লি বাধ্য হয়ে লিজেংকে ইম্পেরিয়ার বানিয়ে দেয়। তবে প্রাচীনকাল থেকে এই রাজ্যে মহিলাদের রুলার মানে ইম্পেরিয়ার হিসেবে মানা হয় না। রাজ্যের পলিটিক্সে মেয়েদের হস্তক্ষেপ নিষেধ, যে কারণে প্রিন্সেস ইম্পেরিয়ার হতে পারবে না। তবে প্রিন্সেস পর্দার আড়াল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করে এবং জেনারেল লি এই সব কিছুর পেছনে। শিহাও জেনারেল লি এর আত্মীয়। জেনারেল লি শিহাওয়ের সাথে প্রিন্সেসের বিয়ে দিয়ে এখানে নিয়ে এসেছে, যাতে করে শিহাও প্রিন্সেসকে সব কাজে সাহায্য করতে পারে। এই পুরো বিষয়টা আসলে নাটকের মাধ্যমে দেখাচ্ছিল। শিহাও এবার লিজেং এর হাত ধরে বলে, রাষ্ট্র কি মানে না তাতে আমার কিছু যায় আসে না। আমার হৃদয়ে তুমি একমাত্র ইম্পেরিয়ার। লিজেং তো একদম ইমপ্রেস হয়ে যায় শিহাওয়ের কথা শুনে। যা হোক, এরপরে দেখা যায় লিজেং পর্দার আড়াল থেকে সব কাজকর্ম সামলাচ্ছিল এবং বলা হয় নিয়ান প্রিন্সকে মারার চেষ্টা করেছিল। এতে করে তার মুখে আঘাত লাগে এবং সে অনেকটা অসুস্থ। তাই সে সবার সামনে আসতে লজ্জা পাচ্ছে এবং পর্দার আড়াল থেকে আপাতত সবকিছু সারবে। মন্ত্রীরাও খুশি হয়ে যায় এতদিন পরে মন্ত্রিসভা বসানোর জন্য এবং তারা লিজেংকে বলছিল খুব দ্রুত একজন প্রিন্স নিয়ে আসতে, যাতে করে রাষ্ট্রের অবস্থা শিথিল হয়। মন্ত্রিসভা শেষে আনজিন শিহাওকে খবর দেয় যে মন্ত্রিসভার সবাই লিজেংকে বাচ্চা নেওয়ার জন্য বলেছে। এটা শুনে শিহাও হাসতে হাসতে বলে, যাক, ওই বুড়োগুলো এতদিনে একটা কাজের কাজ করেছে। এরপরে দেখা যায় জেনারেল লি আসে লিজেং এর সাথে দেখা করতে। তবে জেনারেল লিকে দেখে লিজেং এর কেমন যেন চেনা চেনা মনে হচ্ছিল। জেনারেল লি এসেছিল লিজেং এর জন্য খাবার নিয়ে। লিজেং জেনারেল লিকে ধন্যবাদ জানায়। জেনারেল লি এর কারণে রাষ্ট্রের অবস্থা কিছুটা স্বাভাবিক হয়েছে। জেনারেল লি তখন বলে যে আজকে আপনার জন্মদিন, তাই আমার ওয়াইফ আপনার জন্য কিছু খাবার পাঠিয়েছে। তবে দরজার বাইরে থেকে শিহাও এসব শুনছিল আর সে চিন্তা করে যে লিজেং এর জন্মদিন সে কিভাবে ভুলে গেল। এরপরে দেখা যায় শিহাও প্ল্যান করেছে লিজেংকে গিফট দিবে, তবে কি গিফট দিবে এটা সিলেক্ট করতে পারছিল না। লানরু এবং কং সিলেক্ট করে দিলেও সেগুলো শিহাওয়ের পছন্দ হচ্ছিল না। এরপর শিহাও বলে যে তার মাথায় একটা প্ল্যান এসেছে। একটু পরে দেখা যায় লিজেং যখন ঘর থেকে বের হয় চারদিকে সাজানো ছিল। সে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে উঠানের দিকে বের হয়ে আসে। তখনই তার কাছে শিহাও আসে। লিজেং কিছু বলতে যাবে, শিহাও তাকে চুপ করিয়ে দেয় এবং চোখ বন্ধ করে অনুভব করতে বলে। লিজেং চোখ বন্ধ করে শুনতে পায় কিছু ঝিঝি পোকা ডাকছে। এই পোকাগুলো একটি কৌটায় ভরে লান্ডুর কাছে দিয়ে রেখেছিল শিহাও। এরপরে তারা সাবানের ফেনা দিয়ে তুষারপাত করে। আসলে লিজেং এর মনে দুঃখ ছিল, সে প্যালেসে এসে বাইরের কোনো প্রকৃতি অনুভব করতে পারে না। তাই তাকে প্রকৃতির সৌন্দর্য অনুভব করানোর জন্যই শিহাও এটা করেছিল। এরপর শিহাও লিজেং এর হাত ধরে ভিতরে নিয়ে যায়। শিহাও লিজেং এর জন্য একটি কেক বানিয়েছিল। সে নিজে হাতেই কেক বানিয়েছে আর কেকের উপর একটি প্রেগনেন্ট মহিলার পুতুল বানিয়েছিল, যাতে করে লিজেং কিছু বুঝতে পারে। কিন্তু লিজেং তো কিছু বুঝতে পারে না।
এরই মধ্যে কং সেখানে আসছিল। লান্ড্রুর মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে যায়। সে টেবিলের কোণায় গিয়ে মনে মনে চিন্তা করে কংয়ের মুখে আটা পড়ুক, যেহেতু লান্ড্রু যেটা বলে বা যেটা চিন্তা করে সেটা হয়ে যায়। কিন্তু দেখা যায় লান্ড্রুর মুখ ভর্তি আটা চলে আসে। আসলে লান্ড্রু কংকে যে অভিশাপই দিক না কেন সেগুলো কংয়ের কখনো লাগে না, বরং লান্ড্রুর কাছে ফিরে আসে। কং এখানে লান্ড্রুর জন্য একটি কেক বানিয়ে নিয়ে এসেছিল। কং লান্ড্রুকে পছন্দ করত। এদিকে লিজিং যখন ওই কেকটা ট্রাই করে, সে শিহাওকে বলে, তুমি তো বলেছিলে এটা জিংলিং রাইস, কিন্তু এটা তো জিংলিং রাইস না। এরপরে লান্ড্রুকে এনেও ওটা টেস্ট করানো হয়। লান্ড্রু বলে যে এটা জিংলিং রাইস না, জিংলিং রাইস হচ্ছে অনেক দামি এক ধরনের চাল। এরপরে তারা প্যালেসের অনেকগুলো খাবার নিয়ে আসে। তারা দেখতে চাচ্ছিল যে কোনটা জিংলিং রাইস। লিজিং লান্ড্রুকে বলে সেটা ট্রাই করতে। লান্ড্রু তখন এত খাবার দেখে বলে যে তার পেটে সমস্যা চলছে। শিহাও তখন বলে যে সে লিজিং এর জন্য এগুলো ট্রাই করবে, এবং ট্রাই করতে লেগে যায়। আর লিজিং একটু পাশে বসে বই খুলে দেখছিল। হঠাৎ লিজিং শিহাওয়ের দিকে তাকিয়ে চিন্তা করে যে শিহাও যখন চুপ করে থাকে তখন তাকে অনেক সুন্দর লাগে দেখতে। যা হোক, শিহাও একে একে সবগুলো খাবার ট্রাই করতে থাকে, তবে কোনোটাই জিংলিং রাইস ছিল না। এদিকে অপেক্ষা করতে করতে লিজিং এর চোখ লেগে আসে। তখনই সে অদ্ভুত একটা স্বপ্ন দেখে, যেখানে একটি বাচ্চা মেয়ে একটি বাচ্চা ছেলেকে জিংলিং রাইসের পিঠা দিচ্ছিল। তবে তখনই শিহাও এসে লিজিংকে ডাক দেয় এবং বলে যে একটা মাত্র ডিশে সে জিংলিং রাইস পেয়েছে। এদিকে শিহাও খেয়ে খেয়ে তার পেট বিশাল হয়ে গিয়েছে। সে তখন লিজিং এর হাত তার পেটের উপর নিয়ে বলে, কেমন লাগছে আমাকে দেখতে? লিজিং বলে যে হ্যাঁ, এখানে তো খাবার দিয়ে পুরো পেট ভরে গিয়েছে। শিহাও তখন বলে, এটা হয়তো স্বর্গের একটা চিহ্ন। স্বর্গ থেকে এই সাইন দিচ্ছে যে আমাদের এখন একটা বাচ্চা কাচ্চা নেওয়া উচিত। লিজিং অপ্রস্তুত হয়ে বলে, আমার এখন অনেক কাজ আছে। এটা বলে সে দ্রুত সেখান থেকে চলে যায়। আসলে এই জিংলিং রাইস যে সাপ্লাই দিত সে 2 নাম্বারই করছিল। সাধারণ একটা চালে অন্যরকম ফ্লেভার দিয়ে জিংলিং রাইস হিসেবে অনেক দামে বিক্রি করছিল, আর এটা তো বেআইনি। তবে এই বিষয়টা জেনারেল লি জানার পর লিজেংকে বলে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে। কেননা এই চাল যে সাপ্লাই দিত বা এই চালের ব্যবসা করত তার নাম ছিল জাওজুন। আর জাওজুন জাওজি মানে ভেসেল কিং এর খুব নিকটাত্মীয়। যদি জাওজুনকে শাস্তি দেওয়া হয় তাহলে ভেসেল কিং সেটা ভালোভাবে নেবে না। লিজেং তখন বলে সে একটু ভেবেচিন্তে জানাবে, এবং রাতের বেলা লিজিং চিন্তা করছিল কি করা যায়। আর লান্ড্রু একটু দূরে দাঁড়িয়েছিল। তখন লান্ড্রুর কাছে কং আসে এবং একটি ওষুধ দিয়ে বলে, তুমি সকালে বললে যে তোমার পেটে সমস্যা চলছে, তাই ওষুধ দিলাম। লান্ড্রু তো খুশি হয়ে যায়। যা হোক, লিজিং এর কাছে শিহাও আসে। লিজিং তখন শিহাওকে বলে যে এমন সিচুয়েশন হলে তুমি কি করতে। শিহাও তখন বলে, অন্য কিছু না চিন্তা করে তুমি তোমার মনের কথা শোনো। জাওজুন বেআইনি কাজ করছে। জাওজুনকে শাস্তি দিলে যদি কেউ অখুশি হয় তাহলে তোমার কিছু করার নেই। গুটি কয়েক মানুষের জন্য তুমি তো সবার ক্ষতি করতে পারো না। তবে এসব শুনে লিজিং এর প্রচন্ড রকম ভালো লাগে। কিন্তু তখনই আবার শিহাও বলে, দেখো আজকে কত সুন্দর চাঁদ উঠেছে, এটা মনে হয় স্বর্গের একটি সাইন। এটা শুনে লিজিং দৌড়ে সেখান থেকে চলে যায়। এরপরেই দেখা যায় লিজিং সত্যি তার মনের কথা শুনেছিল। সে তার রায় আঞ্জিনের মাধ্যমে পাঠিয়ে দেয়, যেখানে সে জাওজুন নামের ওই ব্যবসায়ীর লাইসেন্স বন্ধ করে দেয়। সে আর এই রাজ্যে চালের ব্যবসা করতে পারবে না। তবে বাইরে থেকে শিহাও এটা দেখছিল। শিহাওয়ের খুবই ভালো লাগে যে লিজিং শক্ত হাতে রাষ্ট্র সামলাচ্ছে। শিহাও কংকে বলে লিজিংকে দেখে রাখতে। কং লিজেংকে বলে ভেসেল কিং নিরাপত্তার নাম করে অনেক বড় একটা সেনাবাহিনী তৈরি করেছে। শিহাও এটা শুনে টেনশনে পড়ে যায়। তবে লিজেং খেয়াল করে শিহাও সেখানে দাঁড়িয়েছিল এবং সেখান থেকে চলে যাচ্ছে। তখনই তার শিহাওয়ের সেই কথাটি মনে পড়ে যায় যেখানে শিহাও বলছিল, আপনি আমার হৃদয়ের একমাত্র ইম্পেরিয়ার। লিজেং এবার শিহাওকে পছন্দ করতে শুরু করেছিল। লিজেং তখন লান্ড্রুকে ডেকে বলে যে ছেলেমেয়েরা প্রেমে পড়ে যাওয়ার পর কি করে। লান্ড্রু অবাক হয়ে জিজ্ঞাসা করে, প্রেমে পড়লে কি করে এটা জানতে চাচ্ছেন? লিজেং তখন বলে, আরে না না, প্রেমে পড়ে যাওয়ার পরে কি করে। লান্ড্রু তখন বলে, আপনি কি শিহাওয়ের সাথে রাতে থাকার প্ল্যান করছেন? লিজেং তখন একটু লজ্জা পেয়ে যায়।
লান্ডু তখন বলে, হাজব্যান্ড ওয়াইফ তো একসাথে থাকতেই পারেন, আপনি কি নার্ভাস ফিল করছেন? লি জেং ভাব নিয়ে বলে, আমি একজন ইম্পেরিয়ার, আমি কেন নার্ভাস ফিল করব? আমার ভয় হচ্ছে যে আমার হয়তো শিহাওকে কিছু শিখিয়ে পড়িয়ে নিতে হতে পারে। এরপরে দেখা যায় লানরু কংকে দিয়ে একটি বই আনায়। কং যখন ওই বইটা দেয় দুজনেই প্রচন্ড লজ্জা পাচ্ছিল। তবে লানরু বইটা নিয়ে যাওয়ার সময় কংকে বলে, আমি ভাবিনি তুমি এত খারাপ হবে। আর কং অবাক হয়ে বলে যে সেই তো এই বইটা চাইলো, আমি এখানে খারাপের কি করলাম? এরপরে কং শিহাওকে এসে বলে দেয় যে লি জেং তার সাথে রাত থাকার প্ল্যান করছে। শিহাও তো প্রচন্ড খুশি হয়ে যায়। এদিকে লি জেং লুকিয়ে লুকিয়ে সেই বই পড়ছিল। তখনই কং সেখানে আসে। লি জেং কংকে দেখে মেমোরিয়াল হাতে নিয়ে ফেলে। কং বলে, আপনি ওটা উল্টো ধরেছেন। যা হোক, লি জেং জিজ্ঞাসা করে যে শিহাও কোথায়। কং তখন বলে, শিহাও জানতে পেরেছে আপনি তাকে মেনে নিচ্ছেন, সেই কারণে সে তার শক্তি বাড়াতে ব্যায়াম করছে। লি জেং তখন মনে মনে চিন্তা করে, বইতে তো এটাও লেখা ছিল একটু শক্তি বাড়াতে হবে। এটা ভেবে সে কংকে বলে যে সেও কিছু ব্যায়াম করতে চায়, কং যেন তাকে শিখিয়ে দেয়। মানে সিরিয়াসলি। যা হোক, লি জিং আর শিহাও দুজনেই আলাদা আলাদাভাবে ব্যায়াম করছে এবং তাদেরকে নিয়ন্ত্রণ করছিল কং। কং শিখিয়ে দিচ্ছিল কিভাবে কিভাবে ব্যায়াম করতে হবে, কিন্তু কং এর বেশি দৌড়াদৌড়ি হয়ে যাচ্ছিল। একটু পরে দেখা যায় তার একটি প্রাইভেট শরীরচর্চার স্কুল খুলে বসে এবং প্যালেসের সমস্ত মেয়েডরা এসে একসাথে শরীরচর্চা শুরু করে। এরপরেই আসে সেই মহা সন্ধিক্ষণ। তারা একই ঘরে পাশাপাশি বসেছিল, তবে কেউ কারোর সাথে কথা বলতে পারছিল না, অনেক নার্ভাস ফিল করছিল। শিহাও কোনোভাবে লি জিং এর কাছাকাছি আসার চেষ্টা করছিল। সে যখন লি জিং এর একদম কাছে চলে আসে, তখনই ঘরের মধ্যে আনজিন ঢুকে পড়ে। আনজিন ঢুকে বলে অনেক জরুরি খবর দেওয়ার আছে, না হলে সে আসতো না। লি জিং আর শিহাও অপ্রস্তুত হয়ে দূরে সরে যায়। আনজিন খবর নিয়ে এসেছে ভেসেল কিং হঠাৎ করে তার কিছু সেনাবাহিনী নিয়ে শহরে এসেছে, মানে নর্মালি থাকার জন্য জাস্ট। কিন্তু ভেসেল কিং যেহেতু লি জেংকে মারার চেষ্টা করছিল, তাই ভেসেল কিং এর হঠাৎ করে শহরে আসাটা তো খুব স্বাভাবিক বিষয় না। এরপরেই দেখা যায় ভেসেল কিং এর কাছে খবর গিয়েছে যে জাও জুনকে শাস্তি দেওয়া হয়েছে। আর এটা শুনে ভেসেল কিং এর একদমই ভালো লাগে না। সে তার গার্ডকে বলছিল, এটা তো আমাকে চটিয়ে দেয়া, আমাকে সম্মান না করা। ভেসেল কিং গার্ডের কাছ থেকে এটাও জানতে পারে যে আগে 5 দিন পর পর মন্ত্রিসভা বসানো হলেও এখন প্রত্যেক দিন মন্ত্রিসভা বসানো হচ্ছে এবং ইম্পেরিয়ার পর্দার আড়াল থেকে মন্ত্রিসভা নিয়ন্ত্রণ করছে। ভেসেল কিং তখন বলে যে তাহলে তো সরাসরি গিয়ে দেখতে হয়। এরপরে দেখা যায় ভেসেল কিং মন্ত্রিসভায় চলে এসেছে। পর্দার আড়াল থেকে লি জেং তার সাথে কথা বলছিল। তবে ভেসেল কিং যেহেতু তাকে সন্দেহ করেছিল, সে বলে যে সে একটি মন্দিরে পূজা দিতে যাবে। লি জেং যদি তার নামটা সাইন করে দেয় তাহলে ওই মন্দিরে ঝুলিয়ে রেখে আসতে পারে। যেহেতু লি জেং এখন অসুস্থ, তাই সে লি জেং এর জন্য প্রার্থনা করতে যেতে চায়। কেননা ছোটবেলায় লি জেং আর ভেসেল কিং দুইজন দুজনকে ভাই ডেকেছিল। লি জেং তো অত কিছু বুঝতে পারে না। সে যখন নাম সাইন করতে যায়, তখনই তার কাছে শিহাও চলে আসে। শিহাও বলে লি জেং আর ভেসেল কিং একে অপরকে নিকনেম ধরে ডাকতো, মানে লি জেং ধরে না, বরং ঝেং ঝেং বলে ডাকতো। যা হোক, ওই নামটা যখন ভেসেল কিং এর কাছে দেওয়া হয়, সে অবাক হয়ে যায়, কেননা সে তো লি জেংকে পরীক্ষা করতে এসেছিল। তবে ভিতরে গিয়ে লি জেং রাগে ফুঁসতে থাকে। সে বুঝতে পেরেছিল ভেসেল কিং তাকে পরীক্ষা করতে এসেছে। লান্ড্রু তখন বলে, পরীক্ষা করতে আসলে কি হয়েছে, অনেক জব্দ হয়েছে, আর কখনো সাহস দেখাবে না পরীক্ষা করতে আসার। লি জেং রেগে লান্ড্রুর দিকে তাকায়। তবে লান্ড্রু যেহেতু মুখ থেকে বের করে ফেলেছে, ভেসেল কিং একজন ডাক্তার নিয়ে সেখানে হাজির হয়ে যায়। লি জেং আবারও পর্দার আড়ালে চলে যায়। ভেসেল কিং যখন সেই ডাক্তারকে নিয়ে আসে, সে তখন বলে যে আমি ইম্পেরিয়ার শরীর নিয়ে অনেক চিন্তিত আছি, আর এই ডাক্তার অনেক বেশি অভিজ্ঞ। ডাক্তার লি জেং এর পালস চেক করতে চায়। তবে লি জেং যদি হাত বের করে তাহলে তো সে ধরা পড়ে যাবে, কেননা সে একজন মেয়ে আর তার হাত দেখলেই তো চেনা যাবে। কিন্তু কিছু তো করার নেই।
লিজেং কোনোভাবে নিজের হাত দিতে যাচ্ছিল, তখনই সেখানে শিহাও চলে আসে, লিজেংকে আটকে দেয়। এরপর লিজেংকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে শিহাও নিজের হাত বাড়িয়ে দেয়। ডাক্তার পালস দেখে বলে যে তার হার্টবিট অনেক বেড়ে গিয়েছে, তার শরীর কি খারাপ কিনা। ভেসেল কিং তখন একটু কপট উত্তেজনা দেখিয়ে বলে, কি বলেন, ইম্পেরিয়রের শরীর খারাপ? সে দ্রুত দেখার জন্য আগাতে চায়, তবে আঞ্জিন তাকে আটকে দেয়। আঞ্জিন তাকে আটকাচ্ছে দেখে ভেসেল কিং রেগে যায়। তখন ভিতর থেকে শিহাও বলে, আঞ্জিন, খারাপ ব্যবহার করো না। শিহাওয়ের কণ্ঠ শুনে ভেসেল কিং এবার একটু দমে যায়। সে বুঝতে পারে যে ওই পাশে হয়তো ইম্পেরিয়রই আছে, বেশি বেয়াদবি করা ঠিক হবে না। তাই সে ওই ডাক্তারকে নিয়ে সেখান থেকে চলে যায়। আনজিন আর লানরো সেখান থেকে চলে গেলে লিজেং জিজ্ঞাসা করে, তোমার হার্টবিট কেন বেড়ে আছে? তুমি কি আসলে অসুস্থ? শিহাও তখন বলে, আপনি আমার এত কাছাকাছি আছেন, আমি কিভাবে শান্ত থাকি? আর তারপরে তাদের সম্পূর্ণ না হওয়ার রোমান্সটা সম্পূর্ণ হয়ে যায়। এরপরেই আমাদের একটি অনুষ্ঠানের দৃশ্য দেখানো হয়, যেখানে সবাই মাস্ক পরেছিল। একটি মেয়েকে আমরা সেখানে ডান্স করতে দেখি। ভেসেল কিং সহ সবাই সেখানে উপস্থিত ছিল, এমনকি মাস্ক পরে এবার সবার সামনে চলে এসেছিল লিজেং। সেখানে যখন শিহাও প্রবেশ করে, সবাই তো শিহাওকে দেখে অনেক প্রশংসা করছিল। তবে ওই নাচতে থাকা মেয়েটা হঠাৎ করে পড়ে যেতে গেলে শিহাও তাকে ধরে ফেলে। শিহাও জিজ্ঞাসা করে ওই মেয়েটি ঠিক আছে কিনা, কিন্তু মেয়েটি প্রথম দেখাতেই শিহাওয়ের প্রেমে পড়ে যায়। তবে শিহাও যেহেতু মাস্ক পরে আছে, মেয়েটি তো তাকে চিনতে পারে না। এদিকে লিজেং যখন এই দৃশ্য দেখে তার প্রচন্ড হিংসা হয়। সে তখন ডিরেক্ট হেঁটে গিয়ে শিহাওকে সেখান থেকে নিয়ে চলে আসে। যে বিষয়টা দেখার পর ভেসেল কিং খেয়াল করে যে ইম্পেরিয়ার অনেকটা শর্ট হয়ে গিয়েছে। সে তখন তার গার্ডকে কানে কানে বলে দেয় একজন মেইডকে পাঠাতে। একটু পরেই দেখা যায় একজন মেইড ইচ্ছা করে এসে লিজেং এর গায়ের উপর পানি ঢেলে দেয়। লানরু সেখানে এসে দৌড়ে লিজেংকে ভিতরে নিয়ে যায় চেঞ্জ করানোর জন্য। তবে ভেসেল কিংও তাদের পিছু পিছু চলে যায় এই বিষয়টি দেখার জন্য। ভেতরে আসার পর লিজেং মাস্ক খোলে, তবে বাইরে ভেসেল কিংও চলে এসেছিল। ভেসেল কিং কোনো কিছু না বলে ডিরেক্ট রুমে প্রবেশ করে ফেলে লিজেংকে দেখার জন্য। লিজেং তখন রেগে গিয়ে সেখান থেকে বের হয়ে আসে। সেখানে শিহাও রাজার মতো সেজে বের হয়ে এসেছিল। পাস্টের একটি সিনে দেখা যায় যখন লিজেং ভেতরে এসে মাস্ক খোলে, শিহাও সেখানে চলে আসে এবং শিহাও বলে এটা ভেসেল কিং এর একটা প্ল্যান, সেই ঘরে খুব দ্রুত প্রবেশ করবে। শিহাও লিজেংকে বলে সে দ্রুত যেন বের হয়ে যায়, বাকিটা শিহাও সামলে নিচ্ছে। লিজেং তখন দ্রুত সেখান থেকে বের হয়ে যায় শিহাওকে সেখানে রেখে। তবে দরজার বাইরে থেকে লিজেং দেখছিল শিহাও কিভাবে এই বিষয়টা সামলে নেয়। এরপরেই দেখা যায় শিহাওকে দেখে ভেসেল কিং হাঁটু গেড়ে বসে পড়ে এবং সে ইম্পেরিয়র বলে শিহাওকে সম্বোধন করছিল, যেখানে শিহাও মাস্কও পরেছিল না। লিজেং এর তখন পাস্টের সমস্ত স্মৃতি মনে পড়ে যায়। লিজেং আসলে জেনারেল লি এর মেয়ে। সে রাজাকে বিয়ে করবে না বলে জেদ করে। তবে জেনারেল লি বলে গত রাজা এবং তার মধ্যে একটি কথা হয়েছে, তাদের অলরেডি ঠিক করা আছে যে লিজেং এর সাথে শিহাওয়ের বিয়ে হবে। এটা লিজেং চাইলেও হবে, না চাইলেও হবে। লিজেং তখন চিৎকার করে বলে যে শিহাওয়ের মতো অলস আর অকর্মণ্য রাজাকে আমি কখনোই বিয়ে করব না। জেনারেল লি তখন বলে যে কারো সম্পর্কে না জেনে শুনে এমন উল্টাপাল্টা বলা ঠিক না। তুমি রাজাকে অসম্মান করে আর একটা কথাও বলবে না, আর তোমার এখানেই বিয়ে হবে। এবং লিজেংকে জোর করে শিহাওয়ের সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়। তবে বিয়ের রাতে লিজেং শিহাওকে ইচ্ছা করে অনেক বেশি ড্রিঙ্ক করিয়ে ঘুম পাড়িয়ে দেয়, যাতে শিহাও তার কাছাকাছি না আসতে পারে। এরপরে দেখা যায় লিজেং যখন স্টাডিতে যায়, সে মেমোরিয়াল দেখে খুশি হয়ে যায়। তার এই জিনিসগুলো ভাল লাগতো, মানে এই রাজ্যের পলিটিক্সের ব্যাপারে ভাবতে তার ভালো লাগতো। তখন সেখানে শিহাও চলে আসে, যেটা দেখে লিজেং প্রথমে ভয় পেয়ে যায়। তবে শিহাও বলে যে কোনো বিষয় না, এখন থেকে তুমি আমাকে এইসবে সাহায্য করবে। একদিন শিহাও পুকুর পাড়ে দাঁড়িয়ে মাছ ধরছিল, আর লিজেং রেগে সেখানে আসে। শিহাও রাষ্ট্রের প্রতি ছিল প্রচন্ড রকম উদাসীন, যেটা লিজেং এর একদমই ভালো লাগতো না। সে শিহাওকে জোর করছিল 5 দিনের বদলে প্রত্যেক দিন মন্ত্রিসভা বসানোর জন্য। তবে শিহাও রাজি হচ্ছিল না।
লিজেং তখন রেগে বলে যে মাছ ধরা বন্ধ করো, এবং বড়শি কাড়াকাড়ি করার সময় লিজেং পানিতে পড়ে যায়। সিন যখন প্রেজেন্টে আসে তখন লিজেং এর মনে পড়ে সে আসলে লিজেং না, সেই শিহাও, এবং ইম্পেরিয়ার যাকে এতদিন সে শিহাও ভেবেছে সেই লিজেং। এখন থেকে আমি তাদের নিজেদের নামেই ডাকবো। এটা বুঝতে পারার পর শিহাও অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। তবে ইম্পেরিয়ার মানে লিজেং খেয়াল করে যে শিহাও সেখান থেকে চলে গিয়েছে। এরপরে দেখা যায় শিহাও লানরুকে জিজ্ঞাসা করছে এতদিন কেন লানরু তাকে বলেনি যে সে উল্টাপাল্টা ভাবছে। সে লানরুকে দোষ দিচ্ছিল কেন লানরু তার ভুল শুধরে দেয়নি। লানরু তখন বলে যে কারো কোনো দোষ নেই, পানি থেকে উঠে আপনি তো নিজে নিজেকে ইম্পেরিয়ার ভাবতে শুরু করেছিলেন। ইম্পেরিয়ার চায়নি আপনি কষ্ট পান, এই কারণেই তো আমরা সবাই আপনার তালে তাল মিলিয়েছি। শিহাও লানরুকে জিজ্ঞাসা করে সে উল্টাপাল্টা কিছু করেছে কিনা। লানরু তখন বলে যে তেমন কিছু করেনি, শুধুমাত্র কংকে আপনার পার্সোনাল বডিগার্ড বানিয়েছিলেন এবং কং এর বডির অনেক প্রশংসা করেছিলেন। যেটা শুনে শিহাওয়ের প্রচন্ড রকম লজ্জা লাগে। এদিকে লিজেং কংকে জিজ্ঞাসা করছিল যে শিহাও তার উপর এখনো রেগে আছে কিনা। কং তখন একটি গল্প বলে, যে গল্পটা এমন ছিল যে একজন মার্শাল আর্টের মাস্টার একদিন একটি সোনার তরবারি খুঁজে পেয়েছিল। তবে অনেকদিন পরে সে বুঝতে পারে ওই তরবারিটা মোটেও সোনার না, যে কারণে সে ওই তরবারিটা যে বানিয়েছে তার উপর প্রচন্ড রেগে যায়। এখানে ব্যাপারটা ঠিক তেমন। শিহাওকে কষ্ট না দেওয়ার জন্য আপনি যতই তাকে ইম্পেরিয়ার সাজান, দিন শেষে সে তো এখানকার ইমপ্রেস। এরপরেই দেখা যায় শিহাও স্টাডিতে বসেছিল, তখনই একটি বল সেখানে প্রবেশ করে। শিহাও যখন ওই বলটি ধরে দেখতে পায় দরজার পাশে লিজেং দাঁড়িয়ে আছে। লিজেং এগিয়ে এসে শিহাওয়ের কাছে ক্ষমা চায় এমনটা করার জন্য। তবে শিহাও বলে যে সে মোটেও রেগে নেই, তার তো সাহসই নেই ইম্পেরিয়ারের উপর রেগে থাকার। লিজেং তখন বলে হঠাৎ করে তুমি এত ফর্মাল হয়ে গিয়েছো কেন, আমরা তো এতদিন খুব সুন্দর একটা কাপল ছিলাম। তবে শিহাও লিজেং এর উপর প্রচন্ড রেগেছিল তাকে এতদিন মিথ্যা বলে চালানোর জন্য। লিজেং তাকে বোঝানোর চেষ্টা করে যে সে তাকে বলতে চেয়েছে, কিন্তু শিহাও যেহেতু এভাবেই ভালো ছিল তাই তাকে বলতে পারেনি। শিহাও তখন বলে তার সবকিছু মনে থাকলে কখনোই সে লিজেং এর মতো মানুষের সাথে ভালো সম্পর্ক করত না, সে মোটেও লিজেংকে পছন্দ করে না। যেটা শুনে লিজেং এর প্রচন্ড রকম খারাপ লাগে। এরপরেই দেখা যায় ভেসেল কিং কিছু মেমোরিয়াল কালেক্ট করেছিল, এবং ওই মেমোরিয়ালগুলো দেখে সে বুঝতে পারে যে মেমোরিয়ালগুলো যে হাতে লেখা আছে সেটা ইম্পেরিয়ার মানে লিজেং এর না। তখন সে তার গার্ডের সাথে পরামর্শ করছিল যদি লিজেং মানে ইম্পেরিয়ার নিজেই এই মেমোরিয়ালগুলো না পড়ে থাকে তাহলে তার পক্ষ থেকে কে পড়েছে। তবে অবশ্যই এমন কেউ পড়েছে যে রাজার খুব কাছাকাছি থাকে। ভেসেল কিং এর গার্ড তখন বলে হতে পারে এটা ইমপ্রেস। ভেসেল কিং তখন বুঝতে পারে যে আসলেও তাই, লিজেং এর পক্ষ থেকে শিহাও এই মেমোরিয়ালগুলো রিভাইজ করেছে, যে কারণে এই মেমোরিয়ালে কোনো ভুল নেই। তখন সে চিন্তা করতে থাকে যে কোনোভাবে লিজেং আর শিহাওকে আলাদা করতে হবে। এবং এরপরে দেখা যায় পরদিন মন্ত্রিসভায় ভেসেল কিং উপস্থিত ছিল। সে লিজেংকে বলে তার কিছু বলার আছে। ভেসেল কিং বলে তার একজন কাজিন আছে যার নাম লেডি নিং, আর লেডি নিং এর সাথে সাবেক রাজা তার বিয়ে ঠিক করে গিয়েছে। লিজেং নিজেও অবাক হয়ে যায় যে লেডি নিং এর সাথে কবে তার বিয়ে ঠিক হলো। তবে তাদের যে বিয়ে ঠিক হয়েছে এটার একটা প্রমাণও ভেসেল কিং এর সাথে ছিল, তাই লিজেং এর আর কিছু বলার থাকে না।